আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, সুযোগ পেলে আঘাত করবে বলল মির্জা ফখরুল। এদিকে 6 মাসের মধ্যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে বলল নুরুল হক নূর। এছাড়া দেশে আর যেন কোনো দানব তৈরি না হয় বলল মাহমুদুর রহমান মান্না। আরও থাকছে, দেশে জাস্টিস প্রতিষ্ঠা না হলে স্বাধীনতা অর্থবহ হবে না বলল ডক্টর শফিকুর রহমান। অন্যদিকে নির্বাচনী গণতন্ত্রের উত্তরণের উপায় বলল সেলিম। এদিকে চাঁদাবাজি নিয়ন্ত্রণে এখনো মরিয়া আওয়ামী লীগ, পাত্তা দিচ্ছে না ব্যবসায়ীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, সুযোগ পেলে আঘাত করবে বলল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশ বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলে স্বাধীনতাকামী মানুষের উপর আঘাত করবে, তাই ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, এই প্রথম বাংলাদেশে স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে। তারা 2 মাস যেসব হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত করবে। তদন্ত দল যাতে 2009 সাল থেকে হওয়া অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড, গুমসহ মানবতা বিরোধী সব অপরাধের তদন্ত করে, সেই উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকার দ্রুত গণতন্ত্রে ফিরে যাওয়া ও সংস্কারের ব্যবস্থা করবে বলেও আশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গুম প্রকল্পের মূল হোতা শেখ হাসিনা। তার সঙ্গে যারা এই প্রকল্পে নেতৃত্ব দিয়েছে, সহযোগিতা ও সহায়তা করেছে, তাদের জনগণের সামনে আনতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আয়নাঘরের মূল খলনায়ক পুলিশের সাবেক উপপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। গুমের সঙ্গে জড়িত কিছু ব্যক্তিকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে, তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। 6 মাসের মধ্যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে বলল নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য এই সরকারকে সময় দেওয়া হবে, তবে মনে রাখতে হবে 1/11 মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার দায়ে শেখ হাসিনাকে আগামী 6 মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের ফাঁসি ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নূর আরো বলেন, এই সরকার যেভাবে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, একইভাবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। এই দাবি আন্তর্জাতিকভাবেও তুলে ধরতে হবে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আটক করে রিমান্ডে নিলে হাজার হাজার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে, দেশকে অস্থিতিশীল করার জন্য এই সব কালো টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ। আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজ অফিসার ও দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে। এদের সহ সব এমপি মন্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে হবে। দুর্নীতিবাজ লুটেরা এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তার করতে হবে। নূর বলেন, আমরা আগে থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হওয়া সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলাম। এখন জাতিসংঘের প্রতিনিধি দল এসেছে, তাদের কাছে দাবি গুম খুনের বিষয়ে দ্রুত সময়ের ভেতর নিরপেক্ষ একটি প্রতিবেদন দেওয়ার। এর আগে এদিন রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সারা দেশে ও জেলা মহানগরের দল ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দিনব্যাপী প্রতিনিধি সভা করে গণ অধিকার পরিষদ। দেশে আর যেন কোনো দানব তৈরি না হয় বলল মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। এই বিজয়কে যৌক্তিক পরিণতির দিকে নিতে হবে। এমন একটি রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করতে হবে যেখানে দাঁড়িয়ে শেখ হাসিনার মতো আর কোনো দানবের জন্ম না হয়, কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিনি বলেন, ছাত্র জনতার যে অভূতপূর্ব অভ্যুত্থান, সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে স্বৈরাচার হাসিনা সরকারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে, সেই অভ্যুত্থানকে কোনোভাবেই ব্যর্থ হতে
দেওয়া যাবে না। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে এদেশের মানুষ স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নই হবে আমাদের প্রথম দায়িত্ব। এখনো আমাদের অকুতোভয় হাজার হাজার সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, শত শত মানুষ চোখ হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। সুতরাং আমাদের ঐতিহাসিক দায়িত্ব এই আত্মত্যাগের মূল লক্ষ্যকে ধারণ করা, একটা মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা। নাগরিক ঐক্য বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সেই লড়াই অব্যাহত রাখবে। দেশের সাধারণ মানুষের আস্থা আমাদের লড়াইকে শক্তি যোগাবে। হাজার শহীদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি তা কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দিব না। দেশে জাস্টিস প্রতিষ্ঠা না হলে স্বাধীনতা অর্থবহ হবে না বলল ডক্টর শফিকুর রহমান। দেশের মানুষ জাস্টিস চায়। দেশে জাস্টিস প্রতিষ্ঠা করা না গেলে স্বাধীনতা কখনো অর্থবহ হয়ে উঠবে না বা স্বাধীনতার সুফল ভোগ করা যাবে না বলে মত প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশের আকাশ থেকে এখনো কালো মেঘের ঘনঘটা কেটে যায়নি, শকুনি সেন দৃষ্টি এখনো তৎপর রয়েছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা জন্য সকলকে আরো বড় ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার লেখনী ও তাফসির মাহফিলের মাধ্যমে আমৃত্যু দিনের খেদমত করে গেছেন, কিন্তু জুলুমবাজ ও ফ্যাসিবাদী সরকার তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করেছে। তারা দেশকে মেধা ও নেতৃত্ব শূন্য করার জন্যই কথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে প্রহসন করে দীর্ঘ 11 জন জাতীয় নেতা ও বরেণ্য আলেমদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তারা 5 জন নেতাকে প্রহসনের বিচারের নামে ফাঁসিতে হত্যা ও আরো 5 জন নেতাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এখানেই শেষ নয়, বরং জামায়াতকে ধ্বংস করার জন্য শত শত নেতাকে হত্যা করেছে, পঙ্গু করেছে হাজার হাজার নেতা কর্মীকে। তারা অন্য বিরোধী দলের উপরেও নির্মম দমন পীড়ন চালিয়েছে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, কিন্তু জুলুমবাজ ও ফ্যাসিবাদদের শেষ রক্ষা হয়নি, বরং ছাত্র জনতার তুপের মুখে তাদেরকে লজ্জাজনক ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদরা ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে দিশেহারা হয়ে জামায়াত নিষিদ্ধ করেছিল। তারা জামায়াতের উপর দায় চাপিয়ে ছাত্র জনতার আন্দোলনকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমরা সে পাতানো ফাঁদে পা দিইনি। ফলে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করেছে। সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে মাত্র 26 দিনের মাথায় আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। নির্বাচনী গণতন্ত্রের উত্তরণের উপায় বলল সেলিম। 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের অংশগ্রহণমূলক নির্বাচনই একমাত্র উপায়। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুত নির্বাচন দেওয়াই শ্রেয়। শেখ হাসিনা ফ্যাসিজমের পতনের পর দেশের জনগণ এখন নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। শাহাদাত হোসেন সেলিম বলে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি। আমরা বর্ণাঢ্য মানুষের পাশে আছি এবং আমাদের সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করছি। তিনি অভিযোগ করেন, চলমান বন্যা পরিস্থিতি বন্যা নয়, এটি মানব সৃষ্ট বন্যা। সালাম আরো বলেন, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীনতা 53 বছর পরও সেই স্বপ্ন পূরণ হয়নি। এবারও যে একই স্বপ্ন নিয়ে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে তা যেন স্বপ্নই না থাকে, তা যেন ব্যর্থ না হয়, বাস্তবে রূপ দিতে হবে। তিনি বলেন, ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নে জনগণের ভোটাধিকার সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সত্যিকারের রাজনীতিবিদদের কাছে রাজনীতি ফিরিয়ে দিতে হবে। চাঁদাবাজি নিয়ন্ত্রণে এখনো মরিয়া আওয়ামী লীগ, পাত্তা দিচ্ছে না ব্যবসায়ীরা। এখনো চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার ভয়ে সরাসরি চাঁদা তুলতে না পারলেও বিভিন্ন মাধ্যমে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। ঢাকা উত্তরের মিরপুর পল্লবী, কালসী, গাবতলী, শ্যামলী, কল্যাণপুর এলাকায় ব্যবসায়ীদের সাথে গোপনে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে যুবলীগের সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন নিখিল ঢাকা উত্তরের বিভিন্ন এলাকার নিখিলের চাঁদাবাজি সাম্রাজ্য হিসেবে পরিচিতি ছিল। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর গা ঢাকা দেয় নিখিল ও তার সন্ত্রাসী বাহিনীর প্রধানরা। ওই গ্রুপের অনুসারীরাও রয়েছে আত্মগোপনে। এতে করে সম্পূর্ণ চাঁদা মুক্ত অবস্থায় ব্যবসা শুরু করেন বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা। সম্প্রতি নিখিলের কিছু অনুসারী মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছে। ব্যবসায়ীরা বলছে, এইসব এলাকায় যারা নিয়মিত চাঁদা তুলতেন
তাদের মধ্যে কিছু পরিচিত মুখ বিভিন্নভাবে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে, তবে এই সিগন্যালকে মোটেই পাত্তা দিচ্ছে না ব্যবসায়ীরা। গতকাল কয়েকদিন মিরপুর সহ ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় ঘুরে ব্যবসায়ীদের কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। মিরপুর 10 নম্বর থেকে শুরু করে 2 নম্বরের শেষ পর্যন্ত রাস্তার পাশে রয়েছে ছোট বড় কয়েক শত দোকান। এছাড়া মিরপুর 1 দারুস সালাম গাবতলী হয়ে বেরিবাদ রূপনগর এলাকা সহ আশপাশে রয়েছে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া ডিশ লাইন ইন্টারনেট ব্যবসা সহ এলাকা ভিত্তিক ছোট বড় সব প্রতিষ্ঠান থেকে কয়েক ভাগে চাঁদা উঠানো হতো। এলাকা ভিত্তিক চাঁদার জন্য নির্দিষ্ট লোক নিয়োগ থাকলেও পুরো চাঁদাবাজি নিয়ন্ত্রণ ছিল যুবলীগ সেক্রেটারি মইনুল হোসেন নিখিল। তিনি ভাগ করে দিতেন কোন এলাকায় কোন সেক্টরে চাঁদা কে তুলবে, সেই হিসেবে একজনকে প্রধান করে দেওয়া হতো। ওই প্রধানের নিয়ন্ত্রণে থাকতো অন্যরা। মিরপুর 2 এর ক্ষুদ্র ব্যবসায়ী আল আমিন বলেন, গত 12 বছর কাপড়ের ব্যবসা করতেন তিনি। বিক্রি না হলেও প্রতিদিন বিভিন্ন বাহিনীকে 3 থেকে 350 টাকা চাঁদা দিতে হতো, কিন্তু এখন কাউকেই কোনো চাঁদা দিতে হয় না। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর যারা চাঁদা নিত তারা সবাই গা ঢাকা দিয়েছে। তবে 10 আগস্টের দিকে স্থানীয় যুবদল ছাত্রদলের নেতারা তাদের সাথে পরিচিত হতে আসেন। তারা কোনো চাঁদা দাবি না করলেও নিখিলের বাহিনীর সদস্যরা নতুন করে ঘোরাঘুরি শুরু করেছে। আসা যাওয়ার সময় ইনিয়ে বিনিয়ে টাকা দাবি করছে। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ আবারও বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে তিনি আলোচনা করবেন। বৈঠকে আগামী কতদিনের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রুট ম্যাপ জনগণের সামনে পেশ করতে পারবে সরকার, সেই বিষয়ে আলোচনা করবে দলগুলো। আজকের এই আলোচনার পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করবে অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন আয়োজনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আজকের বৈঠকে আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ উপস্থিত থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে। এর আগে 8 আগস্ট ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতের ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। সেদিনও আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ বৈঠকে ছিলেন না। গত বৃহস্পতিবারও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার নির্বাচন করবে বলে তাদের জানানো হয়েছে। এর আগে ক্ষমতা গ্রহণের পর গত 8 আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তার সঙ্গে বিএনপি, জামায়াতের ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি, এনডিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। আবার গত 29 আগস্ট বিএনপির সঙ্গে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা। আজকের বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, রেজা কিবরিয়া, 12 দলীয় জোট, বাংলাদেশ লেবার পার্টি সহ বেশ কয়েকটি দল অংশ নিতে পারে। এই বিষয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে। আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন জানতে চাইলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগকে যেন বিসর্জন দেওয়া না হয় সেই বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। বিশাল ত্যাগের বিনিময়ে গঠিত এই অন্তর্বর্তী সরকার যাতে সফল হয় সে বিষয়ে আজকের বৈঠকে আলোচনা করব। জনগণের জন্য যা গুরুত্বপূর্ণ সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। ব্যক্তিগত বা দলীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আমি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, দখল ও দুর্নীতি মুক্ত সমাজ ও বাংলাদেশ দেখতে চাই, সুশাসন ও ন্যায় বিচার যাতে নিশ্চিত হয় সেই সব বিষয়ে আলোচনা করব। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজকের বৈঠকে গণতন্ত্র মঞ্চ বা নাগরিক ঐক্য অংশ নিচ্ছে না। তাছাড়া 8 কিংবা 29 আগস্টের বৈঠকে যারা অংশ নিয়েছে তারা কেউ অংশ নিচ্ছেন না। যারা গত বৈঠকে অংশ নেয়নি তারা হয়তো আজকে অংশ নিতে পারেন। এছাড়া এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, ছাত্র জনতার ম্যান্ডেটে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম বলেন, দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে তারা আজকের বৈঠকে অংশ নেবেন। তিনি বলেন, সমসাময়িক বিষয়াদি ছাড়াও নির্বাচনের রুট ম্যাপ কবে ঘোষণা হবে সেটি জানতে চাওয়া হবে।